ট্রাম্পের নোবেল প্রাপ্তির জন্য পাকিস্তানের দৌড়ঝাঁপ এবং মাচাদোর তৈলমর্দন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। যে ট্রাম্প ও নেতানিয়াহু নিয়ে এত সমস্যা, সেই ট্রাম্পের সাথে দারুণ সখ্যতা এখন পাকিস্তানের। এ এক অবিশ্বাস্য ব্যাপার যেন, যেখানে গাজা সহ অন্যান্য মুসলিম অধ্যুষিত অঞ্চলে মুসলমানদের কোচোকাটা করছে এই বিশ্ব বেহায়া ট্রাম্প, সেখানে ইসলামপ্রিয় একটি দেশ পাকিস্তান, তারা কি করে ট্রাম্পের জন্য এত মন প্রাণ ঢেলে দিয়ে কাজ করছে, তাকে সাপোর্ট দিচ্ছে, তার নোবেল পাওয়া নিশ্চিত করার জন্য তৈলমর্দন অব্যাহত রেখেছে নোবেল কমিটির কাছে। আর এবারের শান্তিতে নোবেল পাওয়া মাচাদোর নামটি নিলে হঠাৎই যেন মনে হচ্ছে কাউকে গালি দেবার মতো কোনো নাম এটা। তার অবশ্য কাজকর্ম তেমন মনে হচ্ছে। ট্রাম্পের প্রতি তার যে গদগদ ভাব, তাতে তো সে একটা মাদার। যাক, বাকিটা বুঝে নিন। গাজা পিস সামিট 2025 এ বেশ কিছু মজার ঘটনা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি এই সামিটকে বেশ আলোচিত করে রেখেছে, অন্যদিকে বিশ্বের অন্যান্য প্রভাবশালী নেতাদের মধ্যে একে অপরের সঙ্গে করা খুনসুটিগুলো ভাইরাল হচ্ছে। সেখানে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে উল্লেখ করেন। শাহবাজ শরীফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি প্রতিষ্ঠায় যেসব উদ্যোগ নিয়েছেন তার কোনো তুলনা হয় না। তিনি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোকের জীবন বাঁচিয়েছেন। এ সময় পাক প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার নতুন মাইল ফলক রচিত হয়েছে। তিনি আসলে একজন ম্যান অব পিস। আমি আজ আবারও এই দুর্দান্ত প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করছি। এদিকে ডোনাল্ড ট্রাম্পও নিজের বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ দিয়ে তার প্রশংসা করেন। অন্যদিকে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমার জানা মতে উনি অর্থাৎ আসিম মুনির শ্রেষ্ঠ ফিল্ড মার্শাল। অসলোর সিটি হলের ঘড়িতে যখন সকালের আলো এসে পড়েছে, সেই মুহূর্তটা ছিল অদ্ভুত রকমের স্থির এবং ভারী। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন মারিয়া করিনা মাচাদো। খবরটা যেন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ল। আর তার সাথে সাথে পৃথিবীর দুই প্রান্তে তৈরি হলো দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী দৃশ্য। ভেনেজুয়েলার কারাকাসের রাস্তায় যে মানুষগুলো বছরের পর বছর ধরে একনায়কতন্ত্রের জাঁতাকলে পিষ্ট, ক্ষুধা আর হতাশায় যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের মধ্যে বয়ে গেল আনন্দের এক উদ্দাম স্রোত। বহুদিন পর তাদের বিবর্ণ মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। তরুণরা পতাকা হাতে রাস্তায় নেমে এলো, বৃদ্ধদের চোখে দেখা গেল আশার জল। কারাকাসের অভিজাত এলাকা চাকাও বা লাস মার্সিডিজ এ গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস শুরু হলো, যা ছিল এক দীর্ঘ প্রতীক্ষিত বিজয়ের স্বতঃস্ফূর্ত প্রকাশ। অন্যদিকে ওয়াশিংটন, ব্রাসেলস আর মাদ্রিদের ক্ষমতার অলিন্দে এই ঘোষণাকে দেখা হলো গণতন্ত্রের এক অমোঘ বিজয় হিসেবে। পশ্চিমা গণমাধ্যমগুলো যেমন CNN, BBC এবং দ্য নিউ ইয়র্ক টাইমস তাকে চিত্রিত করতে শুরু করল লাতিন আমেরিকার নতুন লৌহমানবী বা আয়রন লেডি হিসেবে, যিনি একাই এক দানবের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, একবিংশ শতাব্দীর এক জোয়ান অফ আর্ক, যিনি তার জাতিকে মুক্তির পথে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু গল্পের আরেকটা পিঠও ছিল, যা ছিল আরও জটিল এবং কোলাহলপূর্ণ। কারাকাসের সরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে তখন ভিন্ন সুর। সেখানে তাকে দেখানো হচ্ছিল সাম্রাজ্যবাদের দালাল এবং আপাত্রিতা বা দেশহীন হিসেবে, যিনি দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে সাধারণ মানুষের রুটি কেড়ে নিয়েছেন। ভেনেজুয়েলার পশ্চিমের বারিওগুলোতে অর্থাৎ কারাকাসের পেতারে বা 23শে জানুয়ারির মতো এলাকাগুলোতে, যেখানে হুগো স্যাভেজের স্মৃতি এখনও অমলিন এবং তার সামাজিক কর্মসূচিগুলো লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছিল, সেখানকার মানুষগুলোর চোখে ছিল অবিশ্বাস, সন্দেহ আর চাপা ক্রোধ।
তাদের কাছে এই নোবেল পুরস্কার ছিল পশ্চিমা ষড়যন্ত্রের একটি নতুন আরও পরিশীলিত অধ্যায় মাত্র। তাদের কাছে মারিয়া করিনা মাচাদো সেই পুরনো অভিজাত তন্ত্রের প্রতীক, যে তন্ত্রকে তারা একবার ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই পুরস্কার তাদের কাছে ছিল এক তিক্ত পরিহাস, যেন তাদের দারিদ্র্য আর সংগ্রামকে উপহাস করে সেই শ্রেণীকেই সম্মানিত করা হচ্ছে যারা ঐতিহাসিকভাবে তাদের শোষণের জন্য দায়ী। তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়টি হল 2002 সালের এপ্রিলে ঘটে যাওয়া স্বল্পস্থায়ী সামরিক অভ্যুত্থানের পর ব্যবসায়ী নেতা পেত্রো কারমোনা এস্তাঙ্গা নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং কুখ্যাত কারমোনা ডিক্রি জারি করে এক কলমের খোঁচায় দেশে সংবিধান, জাতীয় পরিষদ এবং সুপ্রিম কোর্টকে বিলুপ্ত করে দেন। মারিয়া করিনা মাচাদো সেই ডিক্রিতে স্বাক্ষরকারী শত শত বিরোধী নেতার মধ্যে অন্যতম ছিলেন। সুমাতে এবং বিদেশি হস্তক্ষেপের বিতর্ক সুমাতে 2004 সালে স্যাভেজের বিরুদ্ধে একটি গণভোট আয়োজনে নির্ণায়ক ভূমিকা রাখে। এই সংগঠনটির অর্থায়ন নিয়ে শুরু থেকেই তীব্র বিতর্ক ছিল। ভেনেজুয়েলা সরকার এবং বিশ্বের বিভিন্ন বামপন্থী গবেষকরা উইকিলিক্সের ফাঁস করা তার বার্তা এবং অন্যান্য নথিপত্র উদ্ধৃত করে অভিযোগ করেন যে সুমাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি থেকে লক্ষ লক্ষ ডলার অর্থ সাহায্য পেয়েছে। এনইডি এমন একটি সংস্থা যা আনুষ্ঠানিকভাবে গণতন্ত্র প্রসারের জন্য কাজ করলেও এর বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে লাতিন আমেরিকায় মার্কিন স্বার্থবিরোধী নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। এই অর্থ সাহায্যকে স্যাভেজ সরকার ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের প্রমাণ হিসেবে তুলে ধরে। 2005 সালে মাচাদো হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথে দেখা করেন। এই বৈঠকের ছবিটি স্যাভেজ সরকারের জন্য একটি বিশাল প্রচারণাগত সুযোগ তৈরি করে দেয়। সেই সময়ে ইরাক যুদ্ধের কারণে বুশ সারা বিশ্বে, বিশেষ করে লাতিন আমেরিকায় অত্যন্ত অজনপ্রিয় ছিলেন। তার সাথে মাচাদোর হাস্যজ্জ্বল ছবি ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে বারবার দেখানো হতে থাকে। তারা এই ছবিটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করে প্রচার করতে থাকে যে মাচাদো ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে ওয়াশিংটনের কাছে বিক্রি করে দিয়েছেন এবং তিনি একজন ইয়াঙ্কিদের পোষা কুকুর। স্যাভেজের উত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল ভেনেজুয়েলার আপাত স্থিতিশীল গণতন্ত্রের ভেতরের গভীর ফাটল এবং পুঞ্জীভূত ক্ষোভের এক অনিবার্য বিস্ফোরণ। তিনি সরাসরি হুগো স্যাভেজ এবং পরে নিকোলাস মাদুরোর নীতির কঠোর সমালোচনা করতেন। মারিয়া করিনা মাচাদোকে পুরস্কৃত করার মাধ্যমে নোবেল কমিটি কি মাদুরো সরকারের উপর আন্তর্জাতিক চাপ আরও তীব্র করতে চাইছে? এটি কি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে একটি সরাসরি হস্তক্ষেপ নয়, যা মাদুরো সরকারকে আরও একগুঁয়ে করে তুলতে পারে? সবচেয়ে উদ্বেগজনক তুলনাটি টানা যায় মিয়ানমারের নেত্রী অং সান সুচির সাথে। সুচিও গণতন্ত্রের জন্য অহিংস সংগ্রামের কারণে 1991 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন এবং বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের এক জীবন্ত প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি রোহিঙ্গা মুসলিমদের ওপর হওয়া গণহত্যাকে উপেক্ষা বা সমর্থন করে তার আন্তর্জাতিক ভাবমূর্তি ধ্বংস করেন। নরওয়েজীয় নোবেল কমিটি যখন এই বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল, তখন একটি নাম তাদের সিদ্ধান্তের ওপর ছায়া ফেলছিল, আর সেই নামটি হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পুরস্কারের যোগ্য ছিলেন, এটা কেন বলেন ট্রাম্প? সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, সবাই বলছে আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। তিনি বলেন, আমি 7টি যুদ্ধের অবসান ঘটিয়েছি। কোনো প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী কখনো এর কাছাকাছি কিছু করেননি। ট্রাম্প দাবি করেন তিনি কম্বোডিয়া ও থাইল্যান্ড, কসোভো ও সার্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ডিআরসি ও রুয়ান্ডা, পাকিস্তান ও ভারত, ইসরায়েল ও ইরান, মিশর ও ইথিওপিয়া এবং আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ বন্ধ করেছেন। ট্রাম্প যেসব যুদ্ধ শেষ করার দাবি করেন তার কিছুতে তিনি নিজেই সক্রিয়ভাবে জড়িত ছিলেন। কিছু যুদ্ধবিরতির ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে বিতর্ক আছে, তবে এমন কিছু সংঘাতও আছে যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলো তাকে মধ্যস্থতাকারী হিসেবে কৃতিত্ব দেয়। গত সেপ্টেম্বরে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছিলেন, গাজায় ইসরায়েলের 2 বছরের যুদ্ধের সম্ভাব্য
অবসানের জন্য তিনি পুরস্কারের যোগ্য। যদিও যুক্তরাষ্ট্রের অস্ত্র ও ইসরায়েলের প্রতি দৃঢ় কূটনৈতিক সমর্থন ওই যুদ্ধ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তবে ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের তুলনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির জন্য বেশি চাপ দিয়েছেন বলে ধারণা করা হয়। গত সপ্তাহে ট্রাম্প গাজা যুদ্ধবিরতি নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। বুধবার ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি ঘোষণার ফলে এই যুদ্ধ অবসানের সবচেয়ে কাছাকাছি অবস্থানে এলো। এর আগে গত জুনে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে ইরান ও ইসরায়েলের যুদ্ধ শেষ হয়। তবে এই সংঘাতে শুরু হয় ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা ও বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে, যেখানে যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছিল। ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে ইরানের ৩টি স্থাপনায় হামলার নির্দেশ দেন। এরপর কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানে ইরান। তারপরই যুদ্ধবিরতির ঘোষণা আসে। তার আগে মে মাসে ভারত ও পাকিস্তান পরস্পরের সামরিক ঘাঁটিতে পাল্টাপাল্টি বিমান হামলা চালায়। পাকিস্তান দাবি করে ভারতের হামলায় বহু বেসামরিক নিহত হয়েছেন। অন্যদিকে ভারত বলেছে তারা পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে। চিরবৈরী দুই প্রতিবেশীর 4 দিনের সংঘর্ষের পর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। এই যুদ্ধবিরতির নেপথ্যে পাকিস্তান ট্রাম্পকে কৃতিত্ব দিলেও ভারত তার ভূমিকা অস্বীকার করে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।